I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. তো আমরা চ্যাপ্টার নাম্বার 10 যেটা সেল সাইকেল বা সেল ডিভিশন পড়ছিলাম। কোষ চক্র এবং কোষ বিভাজনে অলরেডি আমরা দেখেছি যে কোষ চক্রের মধ্যে প্রধানত দুটো ফেজ আসে, সেটা হচ্ছে ইন্টারফেজ এবং এম বা মাইটোটিক ফেজ। তার মধ্যে অলরেডি আমরা ইন্টারফেসের তিনটি দশা, যেগুলি হচ্ছে গ্যাপ ওয়ান, এস বা সিনথেসিস সংশ্লেষ দশা, গ্যাপ টু দশা এবং মাইটোটিস ফেজের মধ্যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্বন্ধে পড়েছি। ক্যারিওকাইনেসিসের স্টেপগুলি ছিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। এবং অ্যাট দ্য এন্ড আমরা দেখেছিলাম মাইটোসিসের সিগনিফিকেন্স গুলো, যেমন হচ্ছে কিভাবে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বলে একে ইকুয়াল ক্রোমোজোম থাকে বলে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। দেন ইট হেল্পস ইন সেল রিপেয়ার, ক্ষতিপূরণে সাহায্য করে, গ্রোথে সাহায্য করে এবং বৃদ্ধি, মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রেও ভাজক কলাগুলি যেগুলো রয়েছে, ভাজক কলা উদ্ভিদে, সেই ভাজক কলার বৃদ্ধিতেও সাহায্য করে। আজ আমরা দেখছি দ্বিতীয় প্রকারের একটা কোষ বিভাজনের মাধ্যম, যেটা হচ্ছে মিওসিস। এবার মাইটোসিস আমরা দেখেছিলাম, মাইটোসিস সমস্ত রকম ডিপ্লয়েড কোষগুলিতে এবং তার সঙ্গে কিছু হ্যাপ্লয়েড, যেমন নিম্নবর্গের কিছু নিম্নবর্গের উদ্ভিদ এবং তার সঙ্গে কিছু আর্থ্রোপোডস, যেমন ছিল কিছু আর্থ্রোপোড এবং কিছু ইনসেক্ট, স্পেশালি যেমন হচ্ছে মেল হানিবি। এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েডও আমরা দেখেছিলাম যে হ্যাপ্লয়েডও মাইটোসিস হয়। এবার মিওসিস হচ্ছে একটা স্পেশাল টাইপের কোষ বিভাজন, যেখানে একটা জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, দুটি নয় অ্যাকচুয়ালি চারটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেকটি অপত্য কোষে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। অর্থাৎ এখানে যদি 2n ক্রোমোজোম ছিল, তো প্রত্যেকে n n n n হয়ে যায়। ওকে, সো হোয়াট ইজ ইট? এটা বলে যে আমরা জানি দুটো যখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন, যদি একটু আইডিয়া থাকে যে জন্মের সময় যখন যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে দুটি গ্যামেটের মিলন হয়, একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট। এবার দুটি মেল গ্যামেটের যে ফিমেল গুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটি গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। গ্যামেট কখনোই আমরা এখন অব্দি ডিপ্লয়েড গ্যামেট দেখিনি। গ্যামেট সবসময় কিরকম হয়? গ্যামেটোফাইট বা গ্যামেট যেটা রয়েছে, যে সেই গ্যামেট গুলি সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির এবং দুটি হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড তৈরি করে 2n। তো এই হ্যাপ্লয়েড সেলগুলি কিভাবে তৈরি হয়? তো এই হ্যাপ্লয়েড সেলগুলি তৈরি হয় কারণ আমরা যদি দেখি, এটা পূর্ণাঙ্গ জীব, সে রয়েছে ডিপ্লয়েড। এবার এই ডিপ্লয়েড থেকে তৈরি করতে হবে হ্যাপ্লয়েড একটা গ্যামেট। তো এই প্রসেসটা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। মিওসিস, এবার এখানে মিওসিস একটা সিগনিফিকেন্স দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মিওসিস এনশিওরস যে হ্যাপ্লয়েড ফেজ যে কোনো জীবের জীবন চক্রে, আমরা জানি এক না এক সময় ডিপ্লয়েড ফেজও আসে, আবার হ্যাপ্লয়েড ফেজও আসে, তাই তো? হয়তো কারো ক্ষেত্রে ডিপ্লয়েড ফেজটা একটু লম্বা, কারো হয়তো হ্যাপ্লয়েড ফেজটা একটু লম্বা, ইট ভ্যারিজ। কিন্তু সবারই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ভেরিয়েশন। হয়তো কারো ডিপ্লয়েড ডোমিনেন্ট ফেজ, কারো ক্ষেত্রে ডিপ্লয়েডটা বেশি সময় ধরে রয়েছে, কারো হ্যাপ্লয়েড, বাট ইট ভ্যারিজ। তো এই যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই, যে কোনো উদ্ভিদের যে কোনো জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটা আসবেই জীবনের কোনো না কোনো সময়, এবং সেটা এনশিওর করে মিওসিস। মিওসিস আনবে। এবারে এটা হতে পারে যে জাইগোট ফরমেশন হলো, জাইগোট থেকে ডিরেক্টলি মিওসিস হয়ে গ্যামেটোফাইট তৈরি হয়ে গেল, বা জাইগোট থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ হলো, পূর্ণাঙ্গ প্রাণী হলো, সেখান থেকে মিওসিস হয়ে হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে, গ্যামেট। কিন্তু কোনো না কোনো দশায়
হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে, এবং সেটা শুধুমাত্র মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। যেমন আমরা জানি যে দুটি গ্যামেটের মিলনের ফলে জাইগোট ফর্মেশন হয়, এবং এটা একমাত্র হচ্ছে ফার্টিলাইজেশন প্রক্রিয়া। তো এই ফার্টিলাইজেশন এবং মিয়োসিস এরা দুজনেই থাকবে। ফার্টিলাইজেশন এনশিওর করে যে সেখানে যেন একটা ডিপ্লয়েড দশা আসে, আর মিয়োসিস এনশিওর করে যেন একটা হ্যাপ্লয়েড দশা তৈরি হয়। তাই দুটোই জীবনচক্রে কোনো না কোনো দশা থাকবে। এবার ডিপ্লয়েড দশা হয়তো কোনো কারো ক্ষেত্রে বেশি, কারো হ্যাপ্লয়েড দশা বেশি। ওকে, মিওসিসকে আরো ডিটেল এবং আরো ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমরা মিওসিসকে দুভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। কিন্তু মনে রাখবো যে দুবার সেল ডিভিশন বা নিউক্লিয়াসের বিভাজন দুবার হলেও ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ শুধুমাত্র একবারই হয়, সিঙ্গেল সাইকেল ডিএনএ রেপ্লিকেশন। তো অনেকবার জিজ্ঞেস করা হয় যে মিওসিস দশা কবার ডিএনএ মাল্টিপ্লাইড হয়, বা এরকম অপশন দিয়ে দেবে যে মিওসিসে কোনটি দুবার বিভাজিত হয় না, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এরকম করে অপশন থাকবে ডিএনএ প্রতিলিপিকরণ। তো ডিএনএ প্রতিলিপিকরণ দুবার হয় না, শুধুমাত্র একবারই হয়, এবং সেটা ইন্টারফেজ দশা যদি থাকবে মিওসিস শুরু হওয়ার আগে, সেখানে যে এস ফেজ বা সিনথেসিস দশা বা যেটা সংশ্লেষ দশা, সেই দশার মধ্যেই শুধুমাত্র ডিএনএ প্রতিলিপিকরণ হয়। Meiosis 1 initiated after the parietal chromosome had replicated। আমি বলেছিলাম যে অপত্য ক্রোমোজোম গুলি যখন আইডেন্টিক্যাল একই রকম দেখতে, যখন সিস্টার ক্রোমাটিড গুলো তৈরি করবে এস দশার মধ্যে, এস দশা বা সংশ্লেষ দশায়, যখনই ডিএনএ তার সিস্টার রেপ্লিকেশনের মাধ্যমে দুটি সিস্টার ক্রোমাটিড তৈরি করে ফেলে এস দশায়, এস ফেজে, তখনই সেখান থেকে মিওসিস শুরু হয়ে যায়। এবার মিওসিসে কি কি স্টেপ আছে? সেই মিওসিসে শুধুমাত্র বিভাজন না, মিওসিসে একটা কিছু স্পেশাল ফিচার রয়েছে। যেমন মিওসিসে দেখা যায় যে হোমোলোগাস ক্রোমোজোম গুলি পেয়ার করে। হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ আমাদের 46 পেয়ার নয়, 23 পেয়ার ক্রোমোজোম রয়েছে মানব শরীরে। তো এই 23 জোড়া ক্রোমোজোম, এরা সবাই হোমোলোগাস থাকে। আমরা জানি এক জোড়া ক্রোমোজোম নাম্বার 1 রয়েছে, এক জোড়া ক্রোমোজোম নাম্বার 2 রয়েছে, এক জোড়া ক্রোমোজোম নাম্বার 3, এরকম করতে করতে, এবং লাস্টে সেক্স ক্রোমোজোম এক্স এক্স অথবা XY, রাইট, এরকম। তো যেটাই হোক, বাট 23 জোড়া রয়েছে, তার মধ্যে 22 জোড়া রয়েছে অটোজোম, এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম। ঠিক আছে। তো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলি মিওসিস দশায় কি হয়, এরা পেয়ারিং করে, এরা জোড়ায় জোড়ায় সজ্জিত হয়। ঠিক আছে। মাইটোসিসে এরকম ছিল না। মাইটোসিসে সবগুলি ক্রোমোজোম গিয়ে একটা ইকুয়েটর বরাবর, অক্ষ বরাবর সবগুলি সজ্জিত হয়েছিল, ইকুয়েটোরিয়াল প্লেট যেটাকে বলেছিলাম, এবং সেখান থেকে তারা আলাদা হয়ে গেছিল। এখানে কি হবে, মিওসিসে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম গুলি পেয়ারিং হয়, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার এক জোড়া ক্রোমোজোম নাম্বার 1 রয়েছে, তো দুজন একসাথে থাকবে। ক্রোমোজোম নাম্বার 2 দুজনে একবার সজ্জিত হবে। তো এদের জোড়া তৈরি হয় হোমোলোগাস ক্রোমোজোম গুলির। এবং আরো একটা স্পেশাল ফিচার কি রয়েছে মিওসিসে, যে এদের মধ্যে রিকম্বিনেশন হয়। রিকম্বিনেশন কথাটা কেন বলছি দেখো, হোমোলোগাস ক্রোমোজোমে যদি একটা সিঙ্গেল ক্রোমোজোম তুলে নিই আমি, এটা একটা সিঙ্গেল ক্রোমোজোম যদি হয়, তাহলে এর, এবং এটা তার হোমোলোগাস ক্রোমোজোম, সাপোজলি এটা তার হোমোলোগাস ক্রোমোজোম। তো এদের এবার একই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। এবার দুটো অন্য হোমোলোগাস ক্রোমোজোমের, হোমোলোগাস ক্রোমোজোম মানে এদের প্রত্যেকটা হোমোলোগাস কেন বলছি, কারণ লোগাস মানে হচ্ছে পজিশন, আর হোমো মানে হচ্ছে সেম। তো প্রত্যেকটা পজিশনে সেম জিন থাকতে বলে এটাকে হোমোলোগাস ক্রোমোজোম বলি। কিন্তু এই হোমোলোগাস ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে আমরা কি বলবো, নন সিস্টার ক্রোমাটিড, কারণ এরা নিজেদের সিস্টার তো নয়, এই দুটো সিস্টার একসঙ্গে থাকছে। ঠিক আছে। আর হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড হয় তখন তাদের বলবো নন সিস্টার ক্রোমাটিড। এবার এই মিওসিস এমন
পাশে, যেখানে এই দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে রিকম্বিনেশন দেখা যায়। অর্থাৎ এদের যে জিনগুলি রয়েছে, জিনের আদান প্রদান করে পুনঃসজ্জা করে, যেখানে হয়তো এরকম ফরমেশন হবে, এটা দেখাই দিচ্ছি, সাপোজিটলি লাইক দিস, এরকম এরকম। এদের মধ্যে কি হয়? পুনঃসংযোজন হয়, রিকম্বিনেশন। তাহলে পুনঃসংযোজন এটা হচ্ছে মাইটোসিসের একটা, সরি, মিওসিসের একটা নিজের এবং বা ইউনিক একটা স্টেপ। এটা কোন দশায় হয়, কিভাবে হয়, সেগুলো আমরা ডিটেলে পড়বো, ঠিক আছে। এবং বলেছিলাম মিওসিস টু একটা অপত্য ক্রোমোজোম থেকে টোটাল চারটে, সরি, একটা জনের থেকে টোটাল চারটে অপত্য সেল তৈরি হয়, এবং প্রত্যেকটি কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির। এবং আমরা বললাম মিওসিস প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় প্রধানত, সেগুলি হচ্ছে মিওসিস ওয়ান এবং মিওসিস টু। এবং প্রত্যেকটি তে আবার যে ক্যারিওকাইনেসিস, সেই ক্যারিওকাইনেসিস কে ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা আরো ভালোভাবে ব্যাখ্যা করার জন্য প্রফেস ওয়ান, প্রফেস টু, মেটাফেজ ওয়ান, মেটাফেজ টু, অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ টু, এভাবে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে আসছি মিওসিস ওয়ান, যেটা সব থেকে কমপ্লিকেটেড এবং যেটাই প্রধান রিডাকশন ডিভিশন যদি কেউ বলতে চাই, তাহলে প্রধানত মিওসিস ওয়ান, ঠিক আছে। এখানে রিডাকশনটা হয়, কিভাবে হয় দেখো। প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান হচ্ছে মাইটোসিসের মাইটোসিসের প্রফেস কিরকম ছিল? সাধারণত মাইটোসিস প্রফেসে ক্রোমোজোম গুলি শুধু ঘনীভূতকরণ হয়েছে, কিন্তু মিওসিসের প্রফেস ওয়ানটা মাইটোসিসের প্রফেসের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি আহ দীর্ঘস্থায়ী এবং অনেকটা জটিল। ওকে, তো এই জন্যই জটিল যদি হয়, আমরা খুব সহজে এটাকে মানে অনেক চেঞ্জেস দেখা যায় এই সিস্টেমে। তো এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমরা কি করেছি, ক্রোমোজোমের আচরণের উপর ভিত্তি করে একে টোটাল 5টি উপদশা ভাগ করা হয়। সেই উপদশাগুলি কি কি? LZPD², ঠিক আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। তো প্রথম উপদশাটি আসলো, সেটা হচ্ছে লেপটোটিন, যেখানে কি হয়, এই দশায় ক্রোমোজোমগুলি ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করে, ক্রোমোজোম বিকেম ভিজিবল। এবার ক্রোমোজোম ভিজিবল হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে এই হচ্ছে যে ক্রোমাটিন তন্তুগুলি যে ছিল, ক্রোমাটিন তন্তুগুলি, সেই ক্রোমাটিন তন্তুগুলি কন্ডেনসেশন হচ্ছে, তাদের ঘনীভূত হওয়ার কারণে আমরা ক্রোমোজোম ধীরে ধীরে লাইট মাইক্রোস্কোপে দিলে, এল ফর লেপটোটিন, এল ফর লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপে প্রথমবার দেখা যাবে ক্রোমোজোম কখন, লেপটোটিন উপদশাতেই এর কি ক্রোমোজোমের ঘনীভূতকরণ শুরু হয়ে যায় এবং চলতে থাকে। এবং তারপর প্রফেসর সেকেন্ড দশা আসে, যেটা হচ্ছে জাইগোটিন। এবার জাইগোটিন দশাটা ইম্পর্টেন্ট এই জন্য, জাইগোটিন দশায় কি হয়, জাইগোটিন দশায় এরা পেয়ারিং শুরু করে দেয়, দে স্টার্ট পেয়ারিং। জাইগোটিন দশায় কি হয়, পেয়ারিং শুরু হয়ে যায়, স্টার্ট কিন্তু কমপ্লিট না, স্টার্ট পেয়ারিং। এবং এরা পেয়ারিং শুরু করে দেয়, দুটো হোমোলোগাস ক্রোমোজোম গুলি এভাবে পেয়ারিং শুরু করে দেয়। এবার হোমোলোগাস ক্রোমোজোম গুলি একসঙ্গে আসার এই ঘটনাটাকে বলা হয় সাইন্যাপসিস। ক্রোমোজোম গুলি যখন জোর বাড়তে শুরু করে, এই জোর বাড়ার পদ্ধতিটাকে বলছি সাইন্যাপসিস। সাইন্যাপস কখন বলছেন, সাইন্যাপস কথাটা কখন হয়? সাইন্যাপস মানে যে সন্ধিকরণ, তাই তো। দুটো নিউরন যখন একসঙ্গে হয়েছিল, আমরা বলেছিলাম সাইন্যাপস ফর্মেশন। তো সেরকমই দুটো ক্রোমোজোম যখন জোট বাঁধা শুরু করে, সেই পদ্ধতিটাকে বলা হয় সাইন্যাপসিস। এবার এরকম জোট বাঁধা ক্রোমোজোম গুলি কে আমরা কি বলি, হোমোলোগাস ক্রোমোজোম, বা বাংলায় যেটাকে বলে সম সংস্থ ক্রোমোজোম। হোমোলোগাস কথাটা কোত্থেকে আসছে? হোমোলোগাস এদেরকে এই জন্যই বলি যে এদের ইকুয়াল, মানে সেম পজিশনে কোনো একটা নির্দিষ্ট লোকেশন যদি আমরা করে দিই, সেই লোকেশনে দুটো ক্রোমোজোমের মধ্যেই আইডেন্টিক্যাল জিন পাওয়া যাবে, ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে এই স্টেজটা কিভাবে বোঝা যায়? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখা যায় যে এখানে একটা জটিল রকমের গঠন তৈরি হয়, যেটাকে আমরা বলি সাইনাপটোনোমাল কমপ্লেক্স। সাইনাপটোনোমাল কমপ্লেক্স কি কি ভাবে তৈরি হয় সেগুলো অত ডিটেইলে জানা যাবে না, তবে এরকম মনে করো যে দুটো ক্রোমোজোম এমনি জোট বাঁধে না, দুটো ক্রোমোজোমের মাঝখানে প্রায় এরকম কিছু কিছু প্রোটিন রয়েছে, ঠিক আছে, দেখাচ্ছি। তো
এদের মাঝে এখানে কিছু প্রোটিন রয়েছে, সেই প্রোটিন গুলোর মাধ্যমে এরা এরকম পেয়ারিং হয়, এবং এই পুরো গঠনটাকে বলে সাইনাপ্টোনমাল কমপ্লেক্স। ঠিক আছে, ওই সাইনাপ্টোনমাল কমপ্লেক্স ফরমেশনের কারণে এরকম হোমোলোগাস ক্রোমোগুলি একসঙ্গে জোট বেঁধে থাকে, এবং এই জোট বাঁধা গুলিকে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, বাই মানে তো দুটো, বাইভ্যালেন্ট। এবং যেহেতু চারটে ক্রোমাটিড রয়েছে, তাই এদেরকে টেট্রাডও বলে। টেট্রা মানে ফোর। তো যেহেতু চারটে ক্রোমাটিড রয়েছে, তাই এটাকে বলে টেট্রাড। তার মধ্যে দুটো সিস্টার এবং দুটো নন সিস্টার পেয়ার রয়েছে, দেখো। এই দুটো সিস্টার পেয়ার, আবার এই দুটো নন সিস্টার। এরকম একে অপরের নন সিস্টার অনেকগুলো রয়েছে, ঠিক আছে। নন সিস্টার দেখাচ্ছি না, সিস্টার কিন্তু দুটোই পেয়ার রয়েছে, দুটো রয়েছে। ওকে, এই দুটো সিস্টার ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার এর সাথে এও নন সিস্টার, এর সাথে এও নন সিস্টার, এর সাথে এও নন সিস্টার, তাই তো। অপোজিট হলে হলো হোমোলগাস ক্রোমোসোমের। ঠিক আছে, তাহলে এই টেট্রাটি, তাহলে আমরা বলেছিলাম যে জাইগোটিন দশে যে সাইনাপসিস শুরু হয়, এবং এই জোটবদ্ধীকরণ ভালোভাবে দেখা যায় কোন স্টেজে। নেক্সট স্টেজ সেটা হচ্ছে প্যাকাইটিন। এটা তুলনামূলকভাবে অনেকটা শর্ট, খুবই ক্ষণস্থায়ী একটা দশা। তো পরবর্তী দশাগুলির তুলনায়, যেমন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, তো প্যাকাইটিন একটু তুলনামূলকভাবে ক্ষণস্থায়ী দশা। এই দশা হয় কি, এই চারটে ক্রোমাটিড রয়েছে বাইভ্যালেন্টের, যেটা দেখালাম আমি, সেগুলি ক্লিয়ারলি একদম ভালোভাবে দেখা যায় কি রকম ভাবে, টেট্রাড রূপে চারটে ক্রোমাটিড থাকে এর সঙ্গে, তাই এদেরকে টেট্রাড বলি। সাধারণত কি থাকে, এরকম দুটো দুটো করে থাকে, যেরকম ডায়েট বলি, এরকম দুটো থাকে, ডায়েট বলি। এবার যে চারটে ক্রোমাটিড একসঙ্গে দেখা যায়, তাই থেকে হয় টেট্রাড। এবার এই দশায় আরেকটা গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে এই দশায় আমরা রিকম্বিনেশন নডিউল দেখতে পাই। কোথায় রিকম্বিনেশন নডিউল দেখতে পাই? সেই সমস্ত স্থানগুলিতে যেখানে ক্রসিং ওভার হচ্ছে। তাহলে ক্রসিং ওভার যে স্থানগুলিতে হচ্ছে, কাদের মধ্যে, এবং ক্রসিং ওভার কাদের মধ্যে হয়? ক্রসিং ওভার আমি বলছিলাম নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিড মানে দুটি সমসমস্ত ক্রোমোজোমের বাহুগুলি, একে অপরের বাহুগুলিকে একে অপরের মানে সাপেক্ষে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবারে নন সিস্টার ক্রোমাটিড গুলির মধ্যে যখন রিকম্বিনেশন হচ্ছে বা পুনঃসংযোজন হচ্ছে, সেই সাইট গুলোকে আমরা বলছি ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার সাইটে দেখা যায় রিকম্বিনেশন নডিউল। রিকম্বিনেশন নডিউল, ঠিক আছে, জাস্ট লাইক দিস, এরকম মনে করো। এখানে হচ্ছে রিকম্বিনেশন, এই সাইডটা, বুঝতে পারছি, এই সাইডটা রিকম্বিনেশন নডিউল, এখানে বলছি ক্রসিং ওভার। ওকে, এবার ক্রসিং ওভার আসলে ঘটনাটাই, ক্রসিং ওভার হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল গুলির আদান প্রদান। কাদের মধ্যে? দুটি হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোমের মধ্যে। এবার ক্রসিং ওভার এমনি হয় না, যারা দুটো ডিএনএ, দুটো ক্রোমোজোম কাছাকাছি আসলো, তাদের মধ্যে ক্রসিং ওভার হয়ে গেল। ক্রসিং ওভার একটা উৎসেচক বাহিত পদ্ধতি, এবং এই কোন উৎসেচকটি ব্যবহৃত হয়? রিকম্বিনেশন হচ্ছে, তাহলে রিকম্বিনেশনের জন্য ব্যবহৃত হয় রিকম্বিনেস এনজাইম। এবার ক্রসিং ওভার, ফাইনালি ক্রসিং ওভার হলে কি হবে? ক্রসিং ওভার আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে রিকম্বিনেশন বা পুনঃসংযোজন হয়, তাই তো। তো রিকম্বিনেশন হোমোলোগাস ক্রোমোজোম গুলির মধ্যে প্যাকাইটিন দশার যতক্ষণ, প্যাকাইটিন দশার একদম শেষ, আস্তে আস্তে হোমোলগাস ক্রোমোজোম গুলির মধ্যে রিকম্বিনেশন প্রায় কমপ্লিট হয়ে যায়। তাহলে প্যাকাইটিনই ক্রোমোজোমাল। তাহলে দেখো একটা জিনিস, যে ক্রসিং ওভার শুরু হলো প্যাকাইটিন দশাতে, আবার শেষও হচ্ছে প্যাকাইটিন দশায়। তাহলে পুরো ক্রসিং ওভারের ঘটনাটা কিন্তু প্যাকাইটিন দশাতেই শেষ, কারণ অ্যাট দ্য এন্ড অফ প্যাকাইটিন হোমোলগাস ক্রোমোজোম শেষ। তারপর লিভিং দ্য ক্রোমোজোম লিঙ্ক একটা ক্রসিং ওভার। তাহলে রিকম্বিনেশনের ঘটনাটা পুরোটা প্যাকাইটিন হয়ে গেল, কিন্তু ক্রসিং ওভারের যে সাইড গুলো রয়েছে, মানে যেখানে যে জায়গায় এরা জুড়ে ছিল, এই দশাটা কিন্তু এখনো খোলেনি। এরা এরকম লিঙ্ক রয়ে গেছে এই জায়গাগুলিতে। পরবর্তী দশা আসে ডিপ্লোডিন, যেখানে ডিজলিউশন শুরু হয়ে যায়, ডিপ্লোডিন ডিজলিউশন। ডিপ্লোডিন কি করে? ডিপ্লোডিন এদের মাঝে যে সাইনাপ্টোনমাল কমপ্লেক্স গুলি রয়েছে, তার ডিজলিউশন শুরু করে দেয়, এবং এরা একে অপরকে আলাদা করে দিচ্ছে। জোট যে তৈরি হয়েছিল, সেই জোটটাকে আলাদা করে দেবে। তাহলে পুরো ক্রোমোজোম গুলি আলাদা হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোম গুলি আলাদা হয়ে গেলেও এরা ক্রসিং ওভারের সাইড গুলিতে জুড়ে থাকে। তো ক্রসিং ওভারের সাইড গুলো জুড়ে থাকলে এখানে একটা এক্স টাইপের ফর্মেশন দেখতে পাওয়া যাবে, এরকম।
তো এই এক্স টাইপের এক্স রকম গঠনটাকে আমরা বলে থাকি কায়াসমাটা। কায়াসমাটা। ওকে, কায়াসমাটা। এবার কিছু কিছু ভার্টিব্রেটদের ক্ষেত্রে, কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীর ডিম্বাণুগুলি, আমাদের মানব শরীরে আমরা দেখতে পাই যে ডিম্বাণুর যে প্রথম মিওসিস দশাটা হয়, সেই মিওসিসের ডিম্বাণুটা এই ডিপ্লোটিন দশাতে আটকে থাকে মাসের পর মাস বা মাসের বছরের পর বছর। তারপর যখন পিউবার্টি আসে তখন মিওসিস ওয়ান কমপ্লিট হয় এবং ফার্টিলাইজেশনের আগে মিওসিস টু কমপ্লিট হয়। ঠিক আছে, পড়বে মানব জন্মে। তাহলে মিওটিক দশার প্রোফেজ ওয়ানের শেষ উপদশা যেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস, এবার দেখো আমি প্রোফেজ দিয়েছি। মানে মিওটোসিসের প্রোফেজ যেমন কিছু বেসিক বেসিক জিনিসগুলো ছিল, যেমন হচ্ছে তোমার ক্রোমোজোম ঘনীভূতকরণ হয়ে এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেগুলোই। এবার তাছাড়াও ছিল যে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বস্তু সব হারিয়ে যাবে, সেগুলো তো দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানে বোঝা যাচ্ছে ডায়াকাইনেসিসকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? তো ডায়াকাইনেসিসকে চেনার উপায় বা চারিত্রিক বৈশিষ্ট্য রূপে বলতে পারলে টার্মিনালাইজেশন অফ কায়াসমা। যখন দেখছি যে কায়াসমা দশাগুলি টার্মিনালাইজেশন হয়ে গেছে, অর্থাৎ কোন রকম এরকম এক্স টাইপের গঠন নেই, একদম টার্মিনাল হয়ে গেছে, যখন এরা পুরোপুরি আলাদা হয়ে গেছে একদম, বা একদম প্রান্তে চলে এসছে, তা বলতে পারো একদম প্রান্তে, ঠিক? সেটা হচ্ছে ডায়াকাইনেসিস দশা। এবার এই উপদশায় ক্রোমোজোম গুলি সম্পূর্ণরূপে ঘনীভূতকরণ হয়ে যায়, এদের কন্ডেনসেশন ফুল হয়ে যায়, ফুললি কন্ডেনসেশন, সম্পূর্ণরূপে ঘনীভূতকরণ হয়ে যায়। এবং মিওটিক স্পিন্ডেল গুলি বা যে মিওটিক বেম গুলি রয়েছে, মিওটিক বেম গুলি শুরু করে দেয় এদেরকে আলাদা করার জন্য। কারণ আমরা জানি প্রসেস ওয়ানটা সাধারণ প্রসেসের মতো ঘটনাগুলো দেখা যাবে, তাহলে অবশ্যই এবার ক্রোমোজোমের মধ্যে এগুলো হোমোলোগাস ক্রোমোজোম এরকম রয়েছে, এদিকে সেন্ট্রোমিয়ার নিশ্চয়ই চলে গেছে সেন্ট্রোমিয়ার মেরুর দিকে, তাহলে সেখান থেকে এবার মিওটিক বেম গুলো আসা শুরু করবে এবং সেগুলি এসে এদেরকে আলাদা করবে। ঠিক আছে, এছাড়াও নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার পর্দা, এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, এই সমস্ত জিনিসগুলি আর ডায়াকাইনেসিসের শেষ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। ওকে, ডায়াকাইনেসিস হয়ে গেলেই এবার ডায়াকাইনেসিস থেকে কি শুরু হয়ে গেল? মেটাফেজ ওয়ান, মেটাফেজ দশা শুরু হয়েছে। মেটাফেজ দশা কিভাবে আমরা আইডেন্টিফাই করি? ইন কেস অফ মাইটোসিস আমরা কি দেখেছিলাম যে মেটাফেজ দশায় ওরা ইকুয়েটর বরাবর সবগুলি ক্রোমোজোম সজ্জিত হয়ে গেছিল, ইকুয়েটরাল প্লেট বলেছিলাম। মেটাফেজে কি দেখা যায়? এখানে প্রোফেজ ওয়ানে সাধারণত জোট বদ্ধীকরণ দেখা যায় এবং তার সঙ্গে ক্রসিং ওভার দেখা যায়। মেটাফেজ ওয়ানে একে চিনবো কিভাবে যে মেটাফেজ ওয়ান হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেটে বাইভ্যালেন্ট ক্রোমোজোম অ্যালাইন হবে, এবং ওখানে একটা ইকুয়েটোরিয়াল প্লেট ছিল, এখানে কি হচ্ছে দুটো ইকুয়েটোরিয়াল প্লেট, কারণ হোমোলগাস ক্রোমোজোম সজ্জিত হবে, এখানে 23টি ক্রোমোজোম, এখানে 23টি ক্রোমোজোম, তো দুটো ইকুয়েটোরিয়াল প্লেট দেখা যায় এবং দুটো ইকুয়েটোরিয়াল প্লেট বরাবর সবগুলি ক্রোমোজোম সজ্জিত হয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলি বা টেট্রাড ক্রোমোজোম গুলি। ঠিক আছে, এবং বিপরীত মেরু থেকে আসা বেম তন্তুগুলো কি করবে? বিপরীত মেরু থেকে আসা বেম তন্তুগুলো এদের হোমোলগাস ক্রোমোজোমে কাইনেটোর করে বাইন্ড হয়। এবার ইন কেস অফ মাইটোসিস, তো মাইটোসিস তুলনা করে পড়ি, তো মাইটোসিসের ক্ষেত্রে কিরকম ছিল? আমরা জানি যে ইকুয়েটর বরাবর ক্রোমোজোম গুলি সজ্জিত হয়েছিল, লাইক দিস, তাই না? এবং বিপরীত মেরু থেকে আসা স্পিন্ডল গুলি একই ক্রোমোজোমের দুটি কাইনেটোর করে বা আলাদা আলাদা ক্রোমাটিডের মধ্যে বাইন্ড হয়েছিল। কিন্তু মিওসিসে দেখতে পাচ্ছি যে বিপরীত স্পিন্ডেল, বিপরীত বেম তন্তুগুলো কোথায় যুক্ত হচ্ছে? হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম গুলির মধ্যে। এই মেরুটা যদি এই হোমোলোগাসে বাইন্ড হয়, এটা আলাদা ক্রোমোজোমে। ওকে, তাহলে সমসমস্ত ক্রোমোজোমে কাইনেটোর বাইন্ড হয়। আর তারপরে তাহলে অ্যানাফেজ দশায় কি হবে? অ্যাজ ইউজুয়াল অ্যানাফেজ দশার মানে হচ্ছে অ্যানা মানে আলাদা করে দেওয়া, আলাগ করে দেওয়া, তাই তো? তাহলে আলাদা হবে এই দশায়, যদি আলাদা হয় তাহলে এই স্পিন্ডল ফাইবার গুলো এদিকে টানবে, এই স্পিন্ডল ফাইবার গুলো এদিকে টানছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলি আলাদা হয়ে গেল, সমস্ত ক্রোমোজোম গুলি আলাদা হয়ে গেল। কিন্তু এদের সিস্টার ক্রোমাটিড গুলো কিন্তু একসঙ্গেই রয়েছে, দেখো এই ক্রোমোজোমের দুটো সিস্টার ক্রোমাটিড এর সাথে রয়েছে, এই সিস্টার ক্রোমাটিড গুলো এর মধ্যেই রয়েছে। সিস্টার ক্রোমাটিড গুলি নিজেদের মধ্যেই যুক্ত রয়েছে, কিন্তু সমস্ত ক্রোমোজোম গুলি একে অপর থেকে আলাদা হয়ে গেছে।
সেন্ট্রোমিয়ারের ডিভিশন তাহলে হচ্ছে না। তাহলে অ্যানাফেজ ওয়ান যদি কেউ তোমাদের বলে অ্যানাফেজ ওয়ানের ফিচার, তো অ্যানাফেজ ওয়ানে সেন্ট্রোমিয়ার ডিভিশন হয় না। অ্যানাফেজ ওয়ানে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হয়, সমস্ত ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে যায়। এবার আসছি মিওসিস ওয়ানের শেষ এবং গুরুত্বপূর্ণ একটা দশা, সেটা হচ্ছে উপদশা, সরি দশা, সেটা হচ্ছে টেলোফেজ ওয়ান। টেলোফেজ ওয়ান সাধারণ ভাবে যে কি হয়, টেলোফেজ দশায় যেরকম নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস এগুলি আবার আসতে শুরু করে দেয়। তারপর এরপরে সাইটোকাইনেসিস দশাটা হতেও পারে, এরকম হতে পারে যে হ্যাঁ সবগুলি প্রসেস মিওসিস ওয়ান হয়ে গেল এবং সাইটোকাইনেসিস তো কমপ্লিট হয়ে গেল, তাহলে সাইটোকাইনেসিস হয়ে গেলে দুটো কোষ তৈরি হবে। এবার দেখো এই কোষটিতে 2n ক্রোমোজোম ছিল, সাপোজ 2n ক্রোমোজোম ছিল, 2n, এখানেও 2n ছিল, এখানেও 2n ছিল। এবার এইদিকে এন চলে গেল এই মেরুতে, এন সংখ্যক চলে গেল ক্রোমোজোম এই মেরুতে। তাহলে এবার যদি এদের সাইটোকাইনেসিস হয়ে যায় বা সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেকটি ক্রোমোজোমে কিন্তু কতগুলো করে ক্রোমোজোম থাকছে প্রত্যেকটি কোষের মধ্যে, সেগুলো হচ্ছে এন এন করে। তাহলে দেখো এখানে দুটো কোষ তৈরি হলো, ডায়াড অফ সেল তৈরি হলো, যেখানে প্রত্যেকটি কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে, রাইট? এবার কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি ভাবে সাইটোপ্লাজম বিভক্ত হতে পারে টেলোফেজ ওয়ানের পরে, আবার কিছু ক্ষেত্রে এরকম রয়েছে যেখানে এরা কমপ্লিট ভাবে ইন্টারফেস দশায় না গিয়ে ক্রোমোজোম গুলি কি করে, মেনি কেসেস ক্রোমোজোম কমপ্লিট ডিসপারশন হয় না। অর্থাৎ এই যে আমরা জানি কি টেলোফেজ আসার পরে ক্রোমোজোম গুলি সাধারণত আবার ভেঙে গিয়ে এরকম ক্রোমাটিন তন্তু তৈরি করে ফেলবে এবং ডিস্টিংক্ট ক্রোমোজোম দেখতে পাই না। কিন্তু মিওসিস এরকম হয় না সাধারণত। মিওসিস এরকম কমপ্লিট ডিসপারশন হওয়ার আগেই, কমপ্লিট রূপে ছড়িয়ে পড়ার আগেই এরা কি করে, একটা আহ নতুন দশায় চলে যায়, যেটা ইন্টারফেজের মতো এরকম রিল্যাক্স ফেজ নয়। এই ফেজটাকে আমরা বলি ইন্টার কাইনেসিস। কাইনেসিস মানে বিভাজন, তাহলে দুটো বিভাজনের মাঝখানে স্টেপ, এটা বলে ইন্টার কাইনেসিস। সাধারণত এটা খুবই শর্ট লিভ হয়। এই দশা সাধারণত হয় কি, ইন্টার কাইনেসিসে প্রায় সবকিছুই হয় যেগুলো ইন্টারফেজে হয়। হয়তো কোষের বৃদ্ধি হবে, যে সমস্ত প্রোটিন বা প্রোটিন গুলি দরকার কোষ বিভাজনের জন্য সবকিছুই হবে, কিন্তু কোন রকম ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ প্রতিলিপিকরণ হবে না। ডিএনএ প্রতিলিপিকরণ শুধুমাত্র একবারই হয়, যেটা হচ্ছে এস ফেজে, ইন্টারফেস দশা। আর ইন্টারফেস দশাটা আসেনি, তাহলে এই ইন্টারকাইনেসিস দশায় কোনো রকম ডিএনএ রেপ্লিকেশন হয় না। ওকে, ইন্টারকাইনেসিস দশার পরেই শুরু হয়ে যায় মিওসিস টু, যেটা যেটা হচ্ছে মিওসিস টুটা সিম্পলি নাথিং বাট এর একটা মাইটোসিস ডিভিশন। তোমরা মনে করো দুটো একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোমের তুমি মাইটোসিস করে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি করছো। তো সেই মিওসিস টু দশায় মাইটোসিসের মতোই চারটি ক্যারিওকাইনেসিস স্টেপ দেখা যাবে, যেগুলো হচ্ছে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু অ্যান্ড টেলোফেজ টু। হোয়াট হ্যাপেন, কি হয় এতে, যে মাইটোসিসের মতোই প্রোফেজ দশায় কি হবে, প্রথমে সাধারণত সাইটোকাইনেসিসের পরেও শুরু হতে পারে, বা কখনো কখনো সাইটোকাইনেসিস না হয়েই এরা এর মধ্যেই বিভাজন শুরু করে দেয়, ঠিক আছে? আবার কি হয় এখানে, ক্রোমোজোম গুলি আবার পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই শুরু হয়ে যায় এই স্টেপটা, এবং নর্মাল মাইটোসিসের মতো নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যায় প্রোফেজ টু এর শেষ দশায়, এবং ক্রোমোজোম গুলি আবার ঘনীভূতকরণ হওয়া শুরু করে দেয়। ক্রোমোজোম ঘনীভূতকরণ কমপ্লিট হয়ে যাবে মেটাফেজ দশায়, এবং এরা একদম নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়ে যাবে। দেখো নিরক্ষীয় তল বরাবর সবাই সজ্জিত হয়ে গেছে, আবার দুটো ক্রোমোজোমেই, দুটি অপত্য ক্রোমোজোমেই নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়ে গেছে। এবং তারপর কি হচ্ছে, কাইনোটেকরের সঙ্গে বিপরীত থেকে আসা সেন্ট্রোমিয়ার গুলি বাইন্ড করেছে। ওকে, এবং ফাইনালি অ্যানাফেজ দশায় যেমনটি হয়, অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় হচ্ছে মাইক্রোটিবিউল গুলি, বিপরীত মেরু থেকে আসা মাইক্রোটিবিউল গুলি গাইনোটেকের সঙ্গে জুড়ে ছিল। এবার এই সিস্টার ক্রোমাটিড গুলি যেগুলি সেন্ট্রোমিয়ার বরাবর যুক্ত থাকে, সেই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে যাবে এবং দুটি সিস্টার ক্রোমাটিড বিপরীত মেরুর দিকে দেওয়া শুরু করে দেয়, ঠিক আছে? বাইন্ড উইথ দ্য স্টেম বেনতন্ত্রের সঙ্গে জুড়ে। এবং ফাইনালি তাহলে দেখো এখানেও এন ছিল, এখানেও কিন্তু এনই রয়েছে, এখানে কিন্তু এন দেখতে পাচ্ছি না। যদি এই দুটোকে আমি আলাদা আলাদা ক্রোমোজোম ধরে নিই, তাহলে এটা 2n দশা চলে এসেছে, কিন্তু এটা একটা এন, এটা একটা এন। এবার আবার এদের মধ্যে টেলোফেজ দশা আসবে, টেলোফেজ দশার মধ্যে আবার কি হবে, টেলোফেজ দশার মধ্যে আবার নিউক্লিয়ার পর্দাগুলি চলে আসবে ফেরত, তাই তো? এবং ক্রোমোজোম গুলি আবার এখানে কি হয়ে যায়, ক্রোমোজোম কমপ্লিট ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ক্রোমোজোম গুলি
এরকম ভাবে গিয়ে নিউক্লিয়ার পর্দা চলে আসে দুটো চারিদিকে, ক্রোমোসোম গুলি ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই তো। এরকম মনে করো নিউক্লিয়াস হয়েছে। এবার এরপরে সাইটোকাইনেসিস দশা হতে পারে। সাইটোকাইনেসিস দশার মাধ্যমে চারটে সেল তৈরি হবে। ডায়াড ছিল, ডায়াডের আবার ডিভিশন হয়েছে, এবার চারটে সেল। আমি বলেছিলাম যে একটা অপত্য কোষ, একটা জনিত্রী কোষ থেকে চারটে অপত্য কোষ তৈরি হয়, হ্যাপ্লয়েড সেল, তাই তো। হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই মিয়োসিস দশায় আলটিমেট তাৎপর্যটা কি, কেন মিয়োসিস দশায় এত ক্রসিং ওভার, রিকম্বিনেশন, এত কিছু দেখতে পাওয়া যাচ্ছে? মিয়োসিস দশা হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে যৌন জননকারী প্রত্যেকটা জীবের ক্রোমোজোম নাম্বার গুলির বংশের পর বংশ পরম্পরায় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। কেন বলছি এই কথাটা? দেখো, যদি ক্রোমোজোম নাম্বার রিডিউস না হতো, সাপোজ 2n একটা ক্রোমোজোম রয়েছে, আর একটা 2n ক্রোমোজোমের সঙ্গে ফিউজ হতো, তাহলে যদি এদের মধ্যে ফার্টিলাইজেশন হতো তাহলে ফর্মেশন হতো 4n, isn't it? এবং তারপর 4n ফিউজ হয়ে 8n, তো এভাবে তো ক্রোমোজোম সংখ্যা বাড়তেই থাকতো। কিন্তু এই ক্রোমোজোম সংখ্যাকে 2n রাখার জন্যই 2n গুলি মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে এন গ্যামেট তৈরি করে। এবার দুটি এন গ্যামেট, দুটি হ্যাপ্লয়েড গ্যামেট ফিউজ হয়ে আবার 2n। তাহলে এই দেখো, এদের ক্রোমোজোম সংখ্যাকে বংশের পর বংশ পরম্পরায় ফিক্সড বা কনজার্ভ করে রাখার ঘটনাটা কি করে? মিয়োসিস প্রক্রিয়া। এবার এছাড়াও, যদিও এই প্রসেসের মাধ্যমে আমরা কি জানি, সাধারণত ক্রোমোজোমের বিভাজন হয়, তাই তো। তোমরা বলো ক্রোমোজোম হ্রাস বিভাজন হয়, কিন্তু হ্রাস বিভাজন হলেও এই ফার্টিলাইজেশনের মাধ্যমে সেটা আবার রিস্টোর হয়ে যায়। এছাড়াও এর একটা দেশের দশা রয়েছিল যেটা হচ্ছে ক্রসিং ওভার, যেখানে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের পুনঃসংযোজন হয়, এবং এই পুনঃসংযোজনের কারণেই জেনেটিক ভেরিয়েবিলিটি আসে, বা যেটাকে আমরা বলি আহ, জিনগত প্রকরণ বৃদ্ধি হয়। এবং বিবর্তন প্রক্রিয়ার জন্য প্রকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এখানে কি আসে? এখানে ভেরিয়েবিলিটি আসে, বা ভেরিয়েবিলিটি প্রকরণ, চেঞ্জেস হয়ে গেল। ক্রোমোজোমের বাহুগুলির মধ্যে কিছু না কিছু জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জেস হয়েছে, তাহলে যখনই এদের মধ্যে আদান প্রদান হবে তখন কিছু না কিছু চেঞ্জ চলে আসবে। এবার এই চেঞ্জ বা এই প্রকরণ নিয়ে ধীরে ধীরে এই প্রকরণ গুলো জমতে 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 তো নতুন একটা প্রজাতি সৃষ্টি করে, তাই তো। তাই এটা হচ্ছে বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তাহলে ভেরিয়েশন হচ্ছে ইভলিউশনের একটা স্টেপ, আর ভেরিয়েশন কোথায় হচ্ছে? ক্রসিং ওভার বা মিওসিসে। তাহলে মিওসিস ইভলিউশনেও হেল্প করছে। বিভিন্ন কোষগুলি যখন নিজেদের মধ্যে আহ এদের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে কেন এত ভেরিয়েশন আসে অত সহজে? কারণ ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জননের পরে এর মধ্যে মিওসিস প্রক্রিয়া হিসেবে স্কিপ হয়ে যায়, যেখানে জিনের এরকম কোনো প্রকরণ সৃষ্টি হয়। যে সমস্ত জীবগুলি, যে সমস্ত জীবের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়া দেখা যাচ্ছে, অবশ্যই তাদের মধ্যে জিনের প্রকরণ আসে, যেটা বিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাহলে দ্যাটস অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার। অনুশীলনী সম্বন্ধে যদি বলি, যে প্রথম কোশ্চেন বলছে স্তন্যপায়ী প্রাণীর কোষ চক্রের গড় সময়কাল কত? সাধারণত আমরা জানি ম্যামালিয়ান সেলে এটা 1 ডে হয়, 24 আওয়ার, তাই তো, 24 ঘন্টা। সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিসের মধ্যে পার্থক্য বলো। চলো এটা ছক মানি। ডিফারেন্স বিটুইন সাইটোকাইনেসিস এন্ড ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ডিভিশন অফ নিউক্লিয়াস। সাইটোকাইনেসিস ডিভিশন অফ সাইটোপ্লাজম। তাহলে ঘটনা কি হয়, যে ক্যারিওকাইনেসিসে ক্রোমোজোম গুলির সেপারেশন হয়, আর সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম এবং তার অর্গানেলিগুলি এবং সেল অর্গানেলগুলি দুটি অপত্য কোষের মধ্যে বা ডটার সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ডিসকাস দ্য ইভেন্টস টেকিং প্লেস ইন ইন্টারফেস। ইন্টারফেস দশায় কি কি ঘটনা হয়ে থাকে সাধারণত? বা ইন্টারফেস দশায় আমরা যে উপদশাগুলো ব্যাখ্যা করি তাহলেই হয়ে যাবে। সেগুলি কি কি ছিল? G1, S, G2। G1 দশা, যেখানে এটা বিপাকীয় ভাবে সব থেকে বেশি সক্রিয়, এবং এখানে সেলের গ্রোথ হচ্ছে শুধুমাত্র, তাহলে কোষের বৃদ্ধি পায় শুধু, এবং কোষ এই সময় ডিএনএ রেপ্লিকেশনের জন্য নিজে প্রস্তুত হতে শুরু করে।
প্রিপারেশন শুরু করে দেয়। এস দশা যেখানে কমপ্লিট ভাবে ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন, এবং তার সঙ্গে সেন্ট্রিওল, যেটা প্রাণীদের কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলেরও ডিভিশন হয়ে যায় সাইটোপ্লাজমের মধ্যে। এটা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে। গ্যাপ টু দশা যেখানে সেল গ্রোথ কন্টিনিউস, সেল বৃদ্ধি পেতেই থাকে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম আরএনএ, প্রোটিন, যেগুলো সেল ডিভিশনে দরকার হবে, যেগুলো সেল ডিভিশনে রিকোয়ার, যেগুলো জরুরি, সেগুলি সিনথেসিস হয় এই দশায়, জি টু তে। ওকে, ইন্টারফেস দশা কোনটা রেস্টিং ফেজ বাইরে থেকে দেখতে গেলে মিসনোমার। আমরা বলি যে কিছু চেঞ্জ হচ্ছে না, আসলে ওর মধ্যে ওর ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে, বিভিন্ন রকম কোষ বিভাজনের জন্য যে সমস্ত প্রোটিন, আরএনএ, যা কিছু দরকার সবকিছু কিন্তু সিনথেসিস এই দশাতেই হয়ে থাকে। ওকে, দেন হোয়াট ইজ জি নট দশা বা কুইসেন্ট ফেজ, যেটাকে আমি বলি একদম একটা নিষ্ক্রিয় দশা। তো নিষ্ক্রিয় না, নিশ্চল দশা বলতে পারো একদম। এই দশায় ক্রোমোজোম আটকে যায় গিয়ে, মানে সরি, কোষ গিয়ে এই দশায় আটকে গেলে তখন আর কোষ বিভাজন আর হয় না, তাই তো। জি নট দশা পুরোপুরি নিষ্ক্রিয় দশা যেটা। তো এই নিষ্ক্রিয় দশাতে আমরা এভাবে বলতে পারি যে, হোয়াট ইজ জি নট কে জিজ্ঞেস করলে বলতে পারি যে কিছু কিছু রয়েছে, সাম দ্য সেলস, কিছু অ্যাডাল্ট অ্যানিমাল মনে করো, এদের কিছু রয়েছে সাম সেলস, তারা আর সেল ডিভিশন দেখায় না, কোষ বিভাজন তাদের মধ্যে আর দেখা যায় না। তাদের মধ্যে কি হয় যে, হয়তো এরা কমপ্লিট সেল ডিভিশন, কোষ বিভাজন বন্ধ করে দেয়, অথবা অকেশনালি হোয়েন নিডেড, কোনো ইনজিউরি, কোনো আঘাত হলে সেটাকে রিপ্লেস করার জন্য তখন কোষ বিভাজন হচ্ছে। ঠিক আছে। তো এই সাধারণত কি হয়, এই সমস্ত কোষগুলি কোষ চক্রের জীবান দশা ছেড়ে এরা জীবন দশা থেকে এন্টার করে জিনট দশায়, যেটা হচ্ছে একটা কমপ্লিট এরকম দশা যেখানে কোন রকম ভাবে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, এরকম একটা কোষটা মরে গেছে কিন্তু কোষের মধ্যে কোষ বিভাজন হবে না। তাহলে জিনট দশা হচ্ছে সেই দশা যেখানে গিয়ে কোষ আর প্রলিফারেট করতে পারে না, বা আর ফার্দার বিভাজনে সক্ষম হয় না। তাহলে এই ফেজে সাধারণত কোষ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তার সঙ্গে ডিভিশন বন্ধ করে দেয়, কিন্তু ডিফারেন্সিয়েশন বা এই বিকাশের পদ্ধতিটা শুরু হয়ে যায় জিনোপসিস। তাহলে কোষ আর বিভাজিত হবে না, তখন কোষ কি করবে, নিজের পরিস্ফুরণ ঘটনা শুরু করে দেয়। ঠিক আছে। যে সমস্ত যতগুলি ম্যাচিওর সেল রয়েছে, সমস্ত ম্যাচিওর সেলগুলি কোন দশায় থাকে, সেটাকে জিনোপসিস সাথেই থাকে। ওয়াই ইজ মাইটোসিস কল্ড ইকুয়েশনাল ডিভিশন? মাইটোসিসকে আমরা ইকুয়েশনাল ডিভিশন কেন বলে থাকি? কারণ আমরা জানি মাইটোসিস দশায় যে অপত্য কোষগুলি তৈরি হয় বা যে ডটার সেলগুলি তৈরি হয়, ডটার সেলগুলি তারা আইডেন্টিক্যাল হয় একে অপরের সাথেও, আবার প্যারেন্ট সেল বা জনিত্রী কোষের সাথে। এই জন্যই একে বলে ইকুয়েশনাল ডিভিশন। ঠিক আছে। এবার সেল সাইকেলের এমন একটা দশার কথা বলো, উম কোনটা কোন দশা হয় সেটা বলো। দেখো, ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে দিয়েছে, যেমন ক্রোমোজোমের মুভ টু স্পিন্ডল ইকুয়েটারের বরাবর সজ্জিত হয় কোন দশায়? মাইটোসিস। ইকুয়েটরাল প্লেট তৈরি হয়। সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যাবে, আলাদা হয়েছিল কোন দশায়? স্প্লিট এন্ড সেপারেট, পৃথকীকরণ এবং খণ্ডীভবন কোন দশায়? অ্যানাফেজ। পেয়ারিং অফ হোমোজোমাস ক্রোমোজোম গুলির জোট বাঁধা শুরু করে দেয় সমসমস্ত ক্রোমোজোম গুলি কোন দশায়? প্রথম প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ানের জাইগোটিন দশা। ক্রসিং ওভার হয়ে থাকে কোন দশায়? প্যাকাইটিন দশায়। প্যাকাইটিনে শুরু হয়, প্যাকাইটিনে কমপ্লিট হয়ে যায়, তাই তো। কিন্তু ক্রসিং ওভারের সাইড গুলো যেটা যে যায়, কিন্তু সাইড গুলো কিন্তু টার্মিনেট হয় না, কায়াজমাটা রূপে থেকে যায়। সাইড গুলো টার্মিনেট কোন দশায় হয়? সেটা হয় ডায়াকাইনেসিসে। ঠিক আছে। ডিসক্রাইব দ্য ফলোইং, নিচে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করো। প্রথম হচ্ছে সাইনাপসিস, দেন বাইভ্যালেন্ট, কায়াজমাটা, সবগুলোকে ব্যাখ্যা করো। হোয়াট ইজ সাইনাপসিস? তো সাইনাপসিস হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলি হোমোলোগাস ক্রোমোজোমগুলি প্রোফেজ ওয়ান দশায় কি করে? প্রোফেজ ওয়ান দশায় এরা জোট বন্ধন করে। প্রোফেজ ওয়ানের জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলির পেয়ারিং শুরু হয়।
এই ঘটনাটাকেই বলা হয় সাইন্যাপসিস। ওকে। আর এই আহ, দুটি হোমোলগাস ক্রোমোজোমকে একসাথে বলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম। আর কায়াজমাটা কি? ক্রসিং ওভার বা ডিএনএ এর ডিপ্লোটিন দশায় ক্রোমোজোম গুলি, আমরা জানি ক্রোমোজোম গুলি ক্রসিং ওভার কমপ্লিট হয়ে যায় ব্যাকাটি নেই, এবং ডিপ্লোটিনের আলাদা হওয়া শুরু করে, সাইনাপটোমাল কমপ্লেক্স গুলো ডিসলিউশন হতে শুরু করে। তো সেই সময় দুটি সমস্ত ক্রোমোজোম গুলি সাধারণত সেই জায়গায় জুড়ে থাকে যেখানে এদের ডিএনএ এর পুনঃসংযোজন হয়েছিল। তো সেই জায়গাগুলি দেখতে এক্স এর মতো হয় বলে একে আমরা কায়াসমাটা বলি। কায়াসমা। তো এই কায়াসমা আসলে কি? এটা হচ্ছে সাইট অফ ক্রসিং ওভার, এবং এই ক্রসিং ওভারের সাইটটা আলটিমেটলি টার্মিনেট কোন দশায় হয়? সেটা হয় ডায়াকাইনেসিস। ঠিক আছে, চলো নেক্সট। হাউ ডাজ সাইটোকাইনেসিস ইন প্লান্ট ডিফার ফ্রম অ্যানিমাল সেল? তাহলে এটা আমরা ছক নিয়ে ব্যাখ্যা করতে পারি। দেখো, সাইটোকাইনেসিস ইন প্লান্টস ভার্সেস অ্যানিমাল সাইটোকাইনেসিস। প্রথম পয়েন্ট, যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছে, এখানে সেল প্লেট তৈরি হয়, সেল পাত, এটা কোষ পাত তৈরি হয়, এখানে একটা খাঁজ তৈরি হয় বা ফারো ফরমেশন অকার্স বাই। এবার সেল প্লেট গুলি মাঝ বরাবর শুরু হয় এবং প্রান্তের দিকে যাওয়া শুরু করে, তাই তো? তাহলে কোষপাত তৈরি হয় মধ্যস্থ বরাবর এবং সেখান থেকে প্রান্তের দিকে পৌঁছায়। আর খাঁজ কি? খাঁজগুলি প্রান্তের দিকেই থাকে, প্রান্ত থেকে ধীরে ধীরে মাঝ বরাবর পৌঁছায়। তাহলে খাঁজগুলি এরকম, দেখো, প্রান্তের দিকে থেকে একদম মাঝ বরাবর আসে। ওকে। কিভাবে হয়? না, বিভিন্ন ভেসিকলস বা অনেকগুলি থলির মধ্যে থাকা পদার্থগুলি সঞ্চয় হয়ে কোষপাত তৈরি করে, সঞ্চিত হয়ে কোষপাত তৈরি করে। এখানে ক্লিভেজ কিভাবে বা এই খাঁজটা কিভাবে ফর্মেশন হয়? কেন মাইক্রোফিলামেন্ট যে থাকে, সে কন্ট্রাক্টাইল প্রোটিন মাইক্রোফিলামেন্ট আমরা জানি, এটা কন্ট্রাক্টাইল, এই কন্ট্রাক্টাইল মাইক্রোফিলামেন্ট প্রোটিন গুলির কন্ট্রাকশনের ফলেই খাদের তৈরি হয়, ক্লিভেজ তৈরি হয়। ঠিক আছে। এখানে মিডিল ল্যামেলার স্টেপ, মিডিল ল্যামেলা আসে, মিডিল ল্যামেলার উপরই বিভিন্ন পদার্থগুলি সঞ্চিত হয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি সেল ওয়াল বা কোষপ্রাচীর তৈরি করে। এদের ক্ষেত্রে এরকম কিছু নেই, ডিরেক্টলি একটা মিড বডি টাইপের কিছু একটা পদার্থ তৈরি হয়, একটা ডেন্স ম্যাটেরিয়াল, ঠিক আছে, তার মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পূর্ণ হয়। এবার বলছে এমন কিছু উদাহরণ খোঁজো যেখানে চারটে অপত্য কোষগুলি মিয়োসিসের ইকুয়াল সাইজের, আবার এরকম খোঁজো যেখানে আনইকুয়াল সাইজের। তো ইকুয়াল সাইজের অপত্য কোষ পাওয়া যায় স্পার্ম ফর্মেশন ইন মেল, যেটাকে আমরা বলি মাইক্রোস্পোরোসিস, ফর্মেশন অফ স্পার্মস, কারণ এখানে লিখতে পারি ফর্মেশন অফ স্পার্মস, কারণ এখানে চারটে স্পার্মে আইডেন্টিক্যাল হয়। আর আনইকুয়াল হয় ওভামের ফর্মেশনে, কারণ ওভামে একটা ওভাম থেকে পোলার বডি গুলো সবগুলো কি হয়, হাড়ি, পোলার বডি খুবই ছোট ছোট হয় আর ওভাম গুলি বড় বড় তৈরি হয়, তাই তো? তাহলে ফিমেল গ্যামেটের ফর্মেশনের পদ্ধতিতে, ওভামের ফর্মেশন পদ্ধতিতে আনইকুয়াল সাইজের অপত্যকোষ তৈরি হয় মিয়োসিসে। ঠিক আছে। অ্যানাফেজ দশা মাইটোসিসে আর মিয়োসিস ওয়ান এর অ্যানাফেজের মধ্যে কি পার্থক্য সেটা ব্যাখ্যা করো। তো সেগুলি হচ্ছে, দেখো, অ্যানাফেজ and anaphase 1, difference between these two. অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের ডিভিশন হয়, সেন্ট্রোমিয়ারের খণ্ডীভবন দেখা যায়। অ্যানাফেজ ওয়ানে সেন্ট্রোমিয়ারের খণ্ডীভবন হয় না, এখানে হয় না, এখানে সিস্টার ক্রোমাটিড গুলি পৃথকীকরণ হয়, সেপারেশন অফ সিস্টার ক্রোমাটিড, কিন্তু এখানে সিস্টার ক্রোমাটিড গুলি পৃথকীকরণ হয় না, কারণ সেন্ট্রোমিয়ার তো বিভাজনই হয়নি। এখানে হোমোলোগাস ক্রোমোজোম গুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়, এখানে এরকম কিছু ঘটনা আসছে না। ঠিক আছে, নেক্সট।
This is the main difference between mitosis and meiosis. Mitosis এবং meiosis এর মধ্যে difference. So there are several points, যেমন কি প্রথম স্টেপ আসবে যে মাইটোসিস সাধারণত সমস্ত রকম সোমাটিক বা দেহ কোষগুলিতে হয়ে থাকে, আর মিওসিস সাধারণত জার্ম সেলগুলিতে হয়, জনন কোষগুলিতে। এখানে ক্রোমোজোম নাম্বার সেম থাকে, ক্রোমোজোম নাম্বার সেম, তাই একে ইকুয়েশনাল ডিভিশন বলে। এখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। সাধারণত দুটি অপত্য কোষ তৈরি হয়, টু ডটার সেল। এখানে চারটি অপত্য কোষের তৈরি হচ্ছে। এবং ক্রোমোজোম প্রত্যেকটি মাইটোটিক ডিভিশনের আগে ডুপ্লিকেট বা প্রতিলিপিকরণ হয়, কিন্তু প্রত্যেকটি মিওটিক ডিভিশনের আগে, প্রত্যেকবার মিওসিসের আগে কিন্তু ক্রোমোজোম ডিভিশন হয় না। আমরা দেখেছি মিওসিস 2 এর আগে ক্রোমোজোমে কোনো রকম রেপ্লিকেশন হচ্ছে না। তাহলে ক্রোমোজোমাল ডু নট রেপ্লিকেট বিফোর ইচ সাইকেল, ইচ মিওটিক ডিভিশন। ক্লিয়ার? আরো কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে ক্রসিং ওভার হয়, এখানে এরকম ক্রসিং ওভার টাইপের কিছু হয় না। এখানে সাইনাপসিস ফরমেশন হয়, এখানে সাইনাপসিস টাইপের কিছু ফরমেশন হয় না। এতে জেনেটিক ভেরিয়েবিলিটি আসে, এতে এরকম কিছু আসে না। ঠিক আছে। সিগনিফিকেন্স অফ মিওসিস: এক হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় কনস্ট্যান্ট রাখা, ধ্রুবক রাখা, তার সঙ্গে প্রকরণ আনা বা জেনেটিক ভেরিয়েবিলিটি, যেটা ইভলিউশনে হেল্প করে। ওকে, এবার নিজে টিচারের সঙ্গে ডিসকাস করো যে হ্যাপ্লয়েড ইনসেক্ট লোয়ার প্রেজেন্ট কোথায় সেল ডিভিশন হয়ে থাকে। হ্যাপ্লয়েড ইনসেক্ট বলতে এটা মেল হানিবিতে সাধারণত দেখা যায়, মেল হানিবি, পুরুষ মৌমাছিতে দেখা যায়। আর লোয়ার প্লান্ট বলতে তোমরা জানো, যেমন অ্যালগি, স্পাইরোগাইডা, ক্লামাইটোমোনাস, ঠিক আছে, টেইডোফাইটা গুলি, ব্রায়োফাইটেও, এই সমস্ততেই হ্যাপ্লয়েড সেলেস, হ্যাপ্লয়েড ইনসেক্টস এন্ড লোয়ার প্লান্ট where cell division occurs. স্পাইরোগাইডা, ক্লামাইটোমোনাস, টেইডোফাইটা, এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেলের মধ্যেও মাইটোসিস দেখা যায়। আবার এরকম কিছু হ্যাপ্লয়েড সেল রয়েছে যেগুলোতে সেল ডিভিশন হয় না, যেমন স্পারমাটোজোয়া, ওভাম। একবার এগুলো তৈরি হয়ে গেলে এদের মধ্যে আর কোন রকম সেল ডিভিশন দেখতে পাওয়া যায় না। ঠিক আছে। ক্যান দেয়ার বি মাইটোসিস উইদাউট ডিএনএ রেপ্লিকেশন ইন এস ফেজ? না, এটা ভুল। কারণ যতক্ষণ না এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হবে ততক্ষণ এটা এম ফেজের মধ্যে এন্ট্রি করবে না, তাই তো? তাহলে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেল ডিভিশনের জন্য গুরুত্বপূর্ণ স্টেপ। তাহলে এটা না হলে মাইটোসিস সম্পূর্ণ হবে না। ক্যান দেয়ার বি ডিএনএ রেপ্লিকেশন উইথ সেল ডিভিশন উইদাউট সেল ডিভিশন? হ্যাঁ, এটা হতে পারে, কারণ ডিএনএ রেপ্লিকেশন আগে হয়, তাই তো? সেল ডিভিশন হওয়ার আগেই যখন সেল প্রিপেয়ার করছে সেই দশাতে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যায়, তাই তো? তো কখনো কখনো কোনো একটা অন্য কিছু কারণে হয়তো প্রোটিন মেশিনারি কিছু ভুল হলো বা ডিএনএ রেপ্লিকেশনে কিছু ভুল হয়েছে, তাই তো? সেই কারণে সেল ডিভিশনটা স্টপ হয়ে যেতে পারে, বন্ধ হতে পারে। ঠিক আছে? বিভিন্ন চেক পয়েন্ট গুলি থাকে যেগুলি চেক করে যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা, ডিএনএ ঠিকঠাক রেপ্লিকেশন হয়েছে কিনা, কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, তাই তো? সেগুলো সব চেক করে তারপরে সেল ডিভিশন হবে। তো ডিএনএ রেপ্লিকেশন ইজ কমন, ডিএনএ রেপ্লিকেশন হবে, তারপরে সেল ডিভিশন হবে কি হবে না সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন ইজ analyze the event during every stage of cell how the following two parameters change. কিভাবে এন এবং 2n এ চেঞ্জ হয়। এবং আমি অলরেডি এটা মাইটোসিসে ব্যাখ্যাই করেছিলাম যে আরেকবার দেখিয়ে দিচ্ছি। একদম অপত্য কোষ নিচ্ছি, সরি, একদম একটা জনিত কোষ তুলে নিলাম, প্যারেন্টাল সেল তুলে নিলাম একটি। তো এর মধ্যে 2C 2n শুরু হলো। প্রথম এস ফেজের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন হলো, অর্থাৎ 4C, কিন্তু ক্রোমোজোম রেপ্লিকেশন হয়নি, তাহলে 2nই আছে এখনো। দেন প্রোফেজ কমপ্লিট হলো, মেটাফেজও সেমই থাকবে। মেটাফেজ দশায় কি হবে? মেটাফেজ দশায় তো 4C 2n, কারণ এখনো পর্যন্ত কোনো সেপারেশন বা কিছু হয়নি। আলটিমেটলি অ্যানাফেজ দশায় এরা বিভক্ত হয়ে যায়, তাহলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এই দশাতে, দুটো ফিউচার ডটার ক্রোমোজোম তৈরি হয়ে যায়, তাহলে 4C 4n।
আলটিমেটলি অ্যানাফেজের ফলে টেলোফেজ দশাতে যখন আলাদা হয়ে গেল, তখন প্রত্যেকটা কোষের মধ্যে তাহলে কি আসলো? 2C2N, 2C2N, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে না, আর ডিএনএ নাম্বারও চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডিএনএ দশা এবার ডিএনএ রেপ্লিকেট হয়, 4C হয়ে যায়, সেখান থেকে কমে যায়। ক্রোমোজোম সংখ্যাও কিন্তু ডাবল হয়, কখন হয়? অ্যানাফেজ দশাতে যখন ডাবল করে দিলাম, দুটো সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে গেল, তখন সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায় মানে ক্রোমোজোম সংখ্যা তো আলাদা হয়ে যাচ্ছে, কারণ সেই সিস্টার ক্রোমাটিড গুলি পরবর্তীতে ক্রোমোজোম তৈরি করবে, তাই তো? এই হচ্ছে চেঞ্জেস। ওকে, চলো। অ্যান্ড যদি আমরা মিওসিস দশাতেও এন এবং সি এর পরিমাণটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু ভেরিয়েশন দেখতে পারি। যেমন এখানে দেখো, তাহলে এখানে 4C এবং 2N দশা আছে, এখানে এস ফেজ কমপ্লিট হয়ে এসছে, তাই তো? এখানেও 4C 2N, 2N, এন এভাবে দেখাতে বলেছি, এভাবে দেখাচ্ছি, বাস্তবে আমরা এন এভাবেই লিখি, 4C 2N। ক্রোমোজোম সংখ্যা তো, ক্রোমোজোম তো ভাগ হয়নি, ক্রোমোজোম জাস্ট আলাদা হয়েছে। ক্রোমোজোম কি সেন্ট্রোমিয়ার কি ভাগ হয়েছে? সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছে, দুটো সিস্টেম করে আলাদা করেনি, তাহলে ক্রোমোজোম সংখ্যা সেমই আছে এখানে। তাহলে কিন্তু এবার দুটো ভাগ করে দিলাম, যদি সাইটোকাইনেসিস কমপ্লিট করে দিই, তাহলে সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 2C N, 2C N, ডিএনএ ডাবল রয়েছে। এবার 2C N গুলি কি হবে? 2C N, এখানে রয়েছে 2C N, এখানে 2C 2N, এবং আলটিমেটলি ডিভাইড হয়ে CN, CN, CN। দেখো, ডিএনএ এর পরিমাণও অর্ধেক হয়ে গেছে, আর ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই তো? এটা হচ্ছে মিওসিসের ফিচার। আর মাইটোসিসে কি দেখলাম? ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএ পরিমাণ দুটোই সমান থাকে জনিত্রী কোষ আর অপত্য কোষগুলির মধ্যে, এই জন্য একই কোষনাল ডিভিশন হয়। আর মাইটোসিস যেহেতু অর্ধেক হয়ে যায়, তাই মাইটোসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, দ্যাটস অল। তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। খুবই বেসিক একটা চ্যাপ্টার, যেখানে জাস্ট স্টেপ গুলো মনে রাখা জরুরি, যে কোন স্টেপে কোনটা চারিত্রিক বৈশিষ্ট্য, কিভাবে মেটাফেজ চিনবো, কিভাবে অ্যানাফেজ চিনবো, অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ মাইটোসিস অ্যানাফেজ কিভাবে, মিওসিস অ্যানাফেজ থেকে আলাদা। মিওসিস টুটা তো পড়ার কোনো দরকার নেই, মিওসিস টু কমপ্লিটলি হচ্ছে মাইটোসিসের মতোই, জাস্ট মনে করো একটা হ্যাপ্লয়েড সেলের মধ্যে মাইটোসিস হচ্ছে, দ্যাটস অল। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আশা করছি চ্যাপ্টার বোঝা গেছে। ঠিক আছে, নিজে থেকে এনসিইআরটি রিড করো, তারপর অনুশীলনী কোশ্চেন গুলো নিজে থেকে একবার অ্যাটেন্ড করার চেষ্টা করি। ঠিক আছে, থ্যাংক ইউ।